দ্বিতীয় মহাযুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহারকারী দেশটির নাম মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীতে যে কোনো সময় আবারও সেই পরিস্থিতির সৃষ্টি হতে পারে কথা একটি শিশুও জানে। বিশেষ করে যেভাবে যুদ্ধের বিস্তৃতি ঘটছে তাতে পৃথিবীর কোন প্রান্তে এবার পারমাণবিক বোমার আঘাত আসবে সেটা হলফ করে বলা যায় না। কিন্তু এমনও তো হতে পারে যে এবার পারমাণবিক বোমার আঘাত হয়তো এমন কোথাও থেকে আসবে যাদের নামও আমরা কখনো শুনিনি। কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাত থেকে 6টি পারমাণবিক বোমা নাকি বেহাত হয়ে গিয়েছে। কারা নিয়েছে সেটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও বলতে পারে না। ধরুন যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এই পারমাণবিক বোমা পড়ে থাকে তাহলে কি হবে? যুক্তরাষ্ট্রের সামরিক পরিভাষায় এই ধরনের দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো। পেন্টাগনের গোপন নথিপত্র ঘেটে দেখা যায় 1950 সাল থেকে আজ পর্যন্ত অন্তত 32টি এমন ব্রোকেন অ্যারো বা পারমাণবিক দুর্ঘটনার শিকার হয়েছে দেশটি। এর মধ্যে 26টি ক্ষেত্রে বোমাগুলো উদ্ধার করা সম্ভব হলেও 6টি মহাশক্তিশালী পারমাণবিক বোমা আজও নিখোঁজ। আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল গহ্বর কিংবা মার্কিন উপকূলের খুব কাছেই হয়তো কাদার নিচে সুপ্ত অবস্থায় পড়ে আছে মানব সভ্যতা ধ্বংস করার মতো ভয়ঙ্কর সব মারণাস্ত্র। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই হারিয়ে যাওয়া বোমাগুলোর প্রসঙ্গ নতুন করে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে আগুন ও ধ্বংসের হুমকি দিচ্ছেন তখন প্রশ্ন জাগছে, আমেরিকার নিজেরই ফেলে আসা আগুন যদি ভুল হাতে পড়ে তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি ঘটেছিল 1958 সালের ফেব্রুয়ারি মাসে। স্থান জর্জিয়ার টাইবি আইল্যান্ড। একটি B-47 স্ট্র্যাটোস জেট বোমারু বিমান এবং একটি F-86 ফাইটার জেটের মধ্যে আকাশপথে সংঘর্ষ হয়। বোমারু বিমানটিতে ছিল মার্ক 15 মডেলের একটি থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা। সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হওয়ার উপক্রম হলে পাইলট জরুরি অবতরণের সুবিধার্থে ওজন কমানোর জন্য বোমাটি নিচে ফেলে দেন। 7,600 পাউন্ড ওজনের এই বোমাটি গিয়ে পড়ে আটলান্টিক মহাসাগরের ওয়াসাও সাউন্ড নামক স্থানে। হিরোশিমায় যে ফ্যাটম্যান বোমা ফেলা হয়েছিল তার চেয়ে এই মার্ক 15 বোমাটি প্রায় 190 গুণ বেশি শক্তিশালী। এর বিস্ফোরণ ক্ষমতা 3.8 মেগাটন। ঘটনার পরপরই মার্কিন নৌবাহিনী 100 জনের একটি দল নামিয়ে তন্ন তন্ন করে সেই এলাকা খুঁজেছে, কিন্তু 10 সপ্তাহ ধরে অনুসন্ধান পরও পাওয়া যায়নি বলে তারা হাল ছেড়ে দেয়। আজও সেই বোমাটি খুঁজে পাওয়া যায়নি। শুরুর দিকে পেন্টাগন দাবি করেছিল বোমাটি ছিল ডামি বা নকল, অর্থাৎ এতে কোনো প্লুটোনিয়াম কোর ছিল না, ফলে এটি বিস্ফোরিত হওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ভিন্ন চিত্র। 1994 সালে অবমুক্ত করা একটি কংগ্রেশনাল শুনানির নথিতে স্বীকার করা হয় যে টাইবি আইল্যান্ডে হারিয়ে যাওয়া সেই বোমাটিতে পূর্ণাঙ্গ প্লুটোনিয়াম ট্রিগার বা পারমাণবিক ক্যাপসুল সংযুক্ত ছিল। এর অর্থ হলো এটি একটি সম্পূর্ণ সচল পারমাণবিক বোমা, যা কোনো কারণে বিস্ফোরিত হলে বা ভুল কারো হাতে পড়লে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চল মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। 2004 সালে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর পাইলট ডেরেক ডিউক ওই এলাকায় স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি তেজস্ক্রিয়তা শনাক্ত করেছিলেন, যদিও সরকার দাবি করেছিল সেটি প্রাকৃতিকভাবে সৃষ্ট মিনারেলের কারণে, কিন্তু সন্দেহ তো থেকেই যায়। শুধু আটলান্টিক নয়, প্রশান্ত মহাসাগরেও আমেরিকার পারমাণবিক আবর্জনা ছড়িয়ে আছে। 1965 সালে ফিলিপাইন সাগরে ইউএস টাইকন্ডেরোগো নামের একটি বিমানবাহী রণতরী থেকে একটি A4 স্কাইহক বিমান সোজা সাগরে গিয়ে পড়ে। বিমানটির সাথে পাইলট এবং একটি B-43 থার্মোনিউক্লিয়ার বোমাও তলিয়ে যায় 16,000 ফুট গভীর সাগর জলে। জাপান উপকূল থেকে মাত্র 80 কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। এটি এমন একটি গভীরতা যেখান থেকে উদ্ধার কার্য চালানো প্রায় অসম্ভব, কিন্তু প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অসম্ভব শব্দটি ক্রমশ তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। অন্যদিকে 1968 সালে গ্রিনল্যান্ডের থুলি বিমান ঘাঁটির কাছে এবং 1966 সালে স্পেনের পালোমারেসেও পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল।
স্পেনের ঘটনায় 4টি বোমার মধ্যে 3টি উদ্ধার করা গেলেও একটি ভূমধ্যসাগরে হারিয়ে গিয়েছিল, যা পরে অত্যাধুনিক সাবমেরিন ব্যবহার করে বহু কষ্টে উদ্ধার করা হয়। কিন্তু টাইবি আইল্যান্ড বা ফিলিপাইন সাগরের বোমাগুলোর ভাগ্যে অতটা সুপ্রসন্ন ঘটনা ঘটেনি। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নেও তাদের সাবমেরিন K-8 এবং K-129 হারিয়েছিল, যার সাথে সলিল সমাধি ঘটেছিল একাধিক পারমাণবিক টর্পেডোর। অর্থাৎ সমুদ্রের তলদেশ এখন আক্ষরিক অর্থেই এক পারমাণবিক মাইনফিল্ডে পরিণত হয়েছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই হারানো বোমাগুলোর গুরুত্ব অপরিসীম। ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার চাপে থেকেও তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ্রি লুইস যেমনটি আশঙ্কা করছেন, যদি সামরিক হামলায় ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা না যায়, তবে তারা উত্তর কোরিয়ার মতো পারমাণবিক সক্ষমতাকে তাদের টিকে থাকার একমাত্র কবচ হিসাবে বেছে নেবে। প্রশ্ন হলো, কোনো রাষ্ট্র বা নন স্টেট অ্যাক্টর, যেমন শক্তিশালী সাহসী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, বিদ্রোহী বাহিনী, যদি সমুদ্রের তলদেশ থেকে এই হারিয়ে যাওয়া বোমাগুলো উদ্ধারের সক্ষমতা অর্জন করে, তাহলে কি হবে? এটি শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও আন্ডার ওয়াটার ড্রোন এবং গভীর সমুদ্রে খনিজ উত্তোলনের যে প্রযুক্তি এখন অনেক সহজলভ্য, তার সহায়তা নিয়ে এই বোমাগুলো উদ্ধার করা খুব সোজা, খুব কঠিন কিছু নয়। আমেরিকা যখন বিশ্বের পুলিশগিরি করতে গিয়ে অন্য দেশের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি চালাচ্ছে, তখন তাদের নিজেদের ঘরের দরজায় অরক্ষিত অবস্থায় পড়ে থাকা এই মহাবিধ্বংসী অস্ত্রগুলো চরম ভয়ের বহিঃপ্রকাশ। টাইবি আইল্যান্ডের সেই কাদার নিচে থেকে 5 থেকে 15 ফুট গভীরে ঘুমিয়ে থাকা বোমাটি যদি সত্যি বিস্ফোরিত হয়, তবে তার দায়ভার কে নেবে? কিংবা যদি কোনো বৈরী শক্তি গোপনে সেটি উদ্ধার করে, প্রযুক্তিটি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে, তখন ওয়াশিংটনের কোনো হুমকি তো কাজ করবে না। করবে কি? মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা যখন বাজছে, যখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে, তখন এই ব্রোকেন অ্যারো বা হারানো তীরগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মানুষের তৈরি মারণাস্ত্র কখনো পুরোপুরি মানুষের নিয়ন্ত্রণে থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নিখোঁজ 6টি পারমাণবিক বোমা এখন আর কেবল ঐতিহাসিক দুর্ঘটনা নয়, এটি একটি ভবিষ্যতের অনাগত বিপর্যয়ের ভয়াবহ সংকেত। কে চুরি করেছে বা করবে এই বোমাগুলো, সে প্রশ্নের উত্তরের চেয়েও ভয়ঙ্কর হলো এই সত্য যে বোমাগুলো যেখানে আছে সেগুলোর চাবি এখন আর আমেরিকার হাতে নেই। সমুদ্রের নীরবতা ভেঙে যেদিন সেই আগুন জ্বলে উঠবে, সেদিন হয়তো অনুশোচনা করার মতো সময়টুকু পৃথিবীর হাতে থাকবে না। মানুষের ভুলে মানুষ শেষ হবে। এটা আমার কথা নয়, জ্ঞানী গুণীরা বলে গেছেন। ভালো থাকবেন সবাই।